ধর্ষকের মৃত্যুদণ্ড ও 3 দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি শিক্ষার্থীদের। অনলাইন থেকে ছবি ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের। সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। ধর্ষণের বিচার নিশ্চিতে আইন সংশোধনের আশ্বাস আইন উপদেষ্টার। অর্থনৈতিক কেলেঙ্কারিতে সংশ্লিষ্টতার অভিযোগে সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। সাভারে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, দোকান মালিক দিলীপ দাস নিহত। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। আগামী 3 দিনের মধ্যে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 5 দফা দাবি জানিয়েছে ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে এসব দাবি জানান শিক্ষার্থীরা। রাতে বিক্ষোভ স্থগিত করে ওই আলটিমেটাম দেন তারা। দাবি আদায় না হলে 3 দিন পর আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মশাল মিছিল নিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে আবারও রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা আগামী 3 দিনের মধ্যে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 5 দফা দাবি জানিয়ে বিক্ষোভ স্থগিত করেন। আজকে আমাদের পক্ষ থেকে 5 দফা দাবি আমরা ঠিক করেছি। সেখানে প্রথম 2টি দাবি আমাদের আশিফা যে শামসুন্নাহার হলের শিক্ষার্থী তিনি ঘোষণা করেছেন। বাকি 3টি দাবি আমি এখানে বলছি। প্রথম 2টির মধ্যে আমরা বিশেষ করে এখানে বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জন্য 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেয় ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। আমরা বলতে চাই যে আগামী 3 দিনের মধ্যে যদি এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন না হয় তাহলে আমরা আমাদের 5 দফা দাবি নিয়ে আবার পুনরায় মাঠে আসব। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, জনসম্মুখে ধর্ষকের শাস্তি না দিলে ভবিষ্যতে ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড সহ বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। রবিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট সহ রাজধানীর বিভিন্ন জায়গায় মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নিপীড়ন বন্ধ না হওয়ায় বর্তমান সরকারের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। রিপোর্ট জিয়া খানের। ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ক্ষোভে উত্তাল শিক্ষার্থীরা। সর্বোচ্চ শাস্তি দাবি অপরাধীর। আমার ফ্যামিলি সবসময় একটু টেনশনে থাকে যে কখন না আমার মেয়েটাও ধর্ষিত হয়। এটা যদি আরো দ্রুত সময় বিচার ব্যবস্থায় পরিবর্তন এনে বিচার আরো দ্রুত করা হতো তাহলে বাকিরা এই ধরনের অপরাধ করার আগে আরো 10 বার ভাবতো। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয়। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে রবিবার সকাল থেকেই বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজু ভাস্কর্যের সামনে মিছিল করে শিক্ষার্থী ও শিক্ষকরা। বর্তমান অবস্থার জন্য সরকারের সমালোচনা করেন তারা। দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। গত মাসে 50টিরও বেশি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আমাদের যে অন্তর্বর্তী সরকার, যিনি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার, তার এক্ষেত্রে দায় আছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা একের পর এক ঘটনা ঘটার পরও ওনারা বলছেন জিরো টলারেন্স, ওনারা বলছেন মব তারা প্রশ্রয় দেবেন না, অথচ আমরা দেখছি একের পর এক মব সৃষ্টি করেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে এবং ভুক্তভোগী বিচার পাচ্ছেন না। যে জন্য এই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তার সেই বাস্তবায়িত না হবে আমরা পথে থাকবো। পরিস্থিতি থেকে উত্তরণে কয়েকটি দাবির কথা বলেন শিক্ষার্থীরা। দেশে ঘটে যাওয়া সকল নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ধর্ষণের বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, আমাদের না নেবে কোনো উপায় নাই। সব ধর্ষকের ফাঁসি চাই এবং ধর্ষকদের নিপাত যাক। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় হওয়া মামলায়
180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী ব্যারিস্টার মহসিব হোসাইন। তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন হাইকোর্ট। এ সময় হাইকোর্ট বলেন, যারা শিশুটির ছবি প্রকাশ করছেন তারা আইন ভাঙছেন, এটা অন্যায়। ছবি না সরালে নতুন আদেশ দেওয়া হবে বলে জানান হাইকোর্ট। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশুটিকে দেখতে গিয়ে তিনি এই নির্দেশ দেন। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিকিৎসকরা জানান, এখনও জ্ঞান ফেরেনি শিশুটির। শনিবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনাগুলোর সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 মাসের মধ্যে ধর্ষণের বিচার নিশ্চিতের আইন সংশোধনের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, যেখানে মব হবে সেখান থেকেই জড়িতদের তুলে আনা হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণা, আইন শৃঙ্খলা বাহিনীর মানবিক আচরণের সুযোগে ধর্ষণ বা নিষিদ্ধ কোনো সংগঠনের তৎপরতার জায়গা বাংলাদেশে হবে না। মুহিবের রিপোর্টে বিস্তারিত। দেশব্যাপী মব ভায়োলেন্স, ধর্ষণ, নারীদের উপর যৌন হয়রানির বিরুদ্ধে সোচ্চার দেশের ছাত্র জনতা। মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় নড়ে চড়ে বসেছে সরকার। সচিবালয়ে 3 উপদেষ্টার এমন সংবাদ সম্মেলনে জানান দিচ্ছে, সরকারের ভেতরেই এসব ঘটনা নিয়ে চলছে অস্বস্তি। এসব ঘটনায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন আইন উপদেষ্টা। দেশের জনগণের কাছে জানাতে চাই যে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠোর হব, আরও সজাগ হব, আরও কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করব। নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে এটা স্টপ করার চেষ্টা করব। জানান, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের শাস্তি নিশ্চিতে আইন সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজকে আমরা রিয়ালাইজ করেছি এই পরিস্থিতির কারণে, আজকে মানে গ্র্যাজুয়ালি রিয়ালাইজ করে আজকে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে আমাদের কঠোর হওয়ার সময় এসেছে এবং এখানে যে কোনো ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, মব অথবা নারীর প্রতি সহিংসতা আর বরদাস্ত করবে না সরকার। যদি দেশে কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশের ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর যৌন নিপীড়ন এবং শাহবাগ থানায় গিয়ে মব তৈরিতে জড়িতরা আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব। আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিঘ্নে দায়িত্ব পালনে কেউ বাধা দিলে তাদের আইনের আওতায় আনার ঘোষণাও দেন 3 উপদেষ্টা। মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সায়দাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ 3 এবং মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা প্রকল্পের কাজের ধীরগতিতে অসন্তোষ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে তিনি বিস্ময় প্রকাশ করে জানতে চান, এরকম গুরুত্বপূর্ণ প্রকল্প কিভাবে প্রায় 10 বছর আটকে থাকে। ভূগর্ভস্থ পানির উত্তোলন বাড়ায় দিন দিন পরিবেশকে বিরাট হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রকল্পের বাধাগুলো দ্রুত চিহ্নিত করার পাশাপাশি খরচ কমানোর বিষয়েও আলোচনা হয় বৈঠকে। সায়দাবাদ পানি শোধনাগার প্রকল্প ফেজ 3 এর পরিশোধন করে ঢাকা মহানগরীতে বসবাসকারীদের জন্য টেকসই ও পরিবেশ বান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে মেঘনা নদী রক্ষা মহাপরিকল্পনার উদ্যোগ নেওয়া হয়। এর পাশাপাশি নদী রক্ষা কমিশনকে কিভাবে আরও সক্রিয় করা যেতে পারে এবং পরিবেশ অধিদপ্তর ও নদী রক্ষা কমিশনের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা হয় এই বৈঠকে।
অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এস আলমের ঘনিষ্ঠ সহযোগী নাবিল গ্রুপের 73টি ব্যাংক হিসাবে থাকা প্রায় 100 কোটি টাকা জব্দ করেছে দুদক। একই সাথে রাজশাহীতে প্রতিষ্ঠানটির 39টি জমির দলিল জব্দেরও আদেশ দিয়েছে আদালত। এছাড়া বিদেশে টাকা পাচারের অভিযোগে সামিট গ্রুপের 191টি ব্যাংক হিসাব থেকে প্রায় 42 কোটি টাকা জব্দ হয়েছে। এদিকে বছরে 66 লাখ টাকার সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহার করায় রাজধানী গ্রিন রোডে রসনা বিলাস ও গ্রিন বাংলা রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক। যদি কোনো সম্পদ দেশের বাইরে থেকে থাকে তাহলে সেই সংক্রান্তে আমাদের অনুসন্ধান টিমের পক্ষ থেকে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হবে। এটাই পরবর্তী পদক্ষেপ। দেশগুলোতে যেগুলি অবরুদ্ধ আছে সেগুলি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধকৃত অবস্থায় থাকবে। রাষ্ট্র পরিচালনায় টেলিকম ও পাওয়ার খাত সংস্কার অত্যন্ত জরুরি বলে অভিমত ব্যক্ত করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের আয়োজনে এক আলোচনায় তিনি এই মত ব্যক্ত করেন। তিনি বলেন, বিগত সরকারের সময় এই খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে, তাই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে তিনি দোষীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান। এ সময় তিনি ইন্টারনেট বন্ধের মতো বেসিক হিউম্যান রাইটে যাতে হাত দেওয়া না হয় সে বিষয়ে গুরুত্বারোপ করেন। আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, কেউ যাতে ইন্টারনেট বন্ধ করতে না পারে সেজন্য কাজ করছে সরকার। বর্তমান সরকার আসার পরে আমরা যে একটা বৈপ্লবিক পরিবর্তন সবাই আশা করছি যে সকল সেক্টরে হবে, সেই ক্ষেত্রে আমরা এই সেক্টরে তেমন কোনো রিফর্ম দেখতে পাই না। জনগণের চাহিদাটা কি সেটা বুঝি, আমি কোথায় এফেক্টেড হচ্ছি সেটা আমি বুঝি, এবং আমি একজন রাজনীতিবিদ। রাষ্ট্র পরিচালনার জন্য একটা টেলিকমিউনিকেশন সেক্টর, পাওয়ার সেক্টর এবং এই সেক্টরগুলো কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এখানে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই সেক্টরগুলোকে রিফর্ম করা খুব জরুরি হয়ে পড়বে বলে আমি মনে করি। সাইবার সেফটি অর্ডিন্যান্সে আমরা ইন্টারনেটকে নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি এবং একই সাথে বাংলাদেশের যেই টেলিযোগাযোগ আইন, সেই টেলিযোগাযোগ আইনেও আমরা এমন কিছু রাখবো না যেটা সরকার কিংবা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয়। অর্থাৎ ইন্টারনেট আমাদের তরুণ প্রজন্মের প্রোডাক্ট। ইন্টারনেট কেন্দ্রিক যে কোনো ধরনের নিয়ন্ত্রণ এটা আমাদের জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে। সেজন্য আমরা এমন পলিসি করব এবং রেগুলেশন করব যেখানে সরকার বা বেসরকারি কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। সাভারের আশুলিয়া থানার নয়ারহাট বাজারে গুলি ছুড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হাতে নিহত হয়েছেন দোকান মালিক দিলীপ দাস। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত 9টার দিকে বাজারের সেলুঘাটে দিলীপ স্বর্ণালয়ে রাত 9টার দিকে 7-8 জনের একদল ডাকাত ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে ভেতরে প্রবেশ করে। দোকানের ভেতরে এ সময় দিলীপ দাস ও তার স্ত্রী ছিলেন। তাদের জিম্মি করে ডাকাত দল স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা লুটপাট চালায়। পার্শ্ববর্তী কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা দোকান মালিক দিলীপ দাসকে রামদা দিয়ে এলো পাতারি কোপায়। নিহতের ভাই কৃষ্ণ দাস জানান, গুরুতর আহত অবস্থায় দিলীপ দাসকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কড়া নিরাপত্তার মধ্যে চলমান অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে শুরু করেছে পুঁজিবাজারে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনের পদত্যাগের দাবি থেকে সরে এসেছেন বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা। এদিকে বিএসইসিতে অস্থিরতার বিষয়ে সংস্থাটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছেন ডিএসসি, সিএসসি, ডিবিএ ও সিডিবিএল সহ 7টি সংস্থার প্রতিনিধি দল। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। ঘটনার সূত্রপাত বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো নিয়ে। এর জেরে বুধবার প্রায় 4 ঘন্টা বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারকে অবরোধ ও বৃহস্পতিবার কর্মবিরতি পালন করে কর্মকর্তা কর্মচারীরা। তবে শেষ পর্যন্ত বিএসইসির চেয়ারম্যান পদত্যাগ করছেন এমন ঘোষণায় রবিবার বিএসইসির কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগদান করেন। তবে যেসব কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা কেউই অফিস করেননি। এদিকে সকাল 11:15টার দিকে বিএসইসি ভবনে আসেন ডিএসসি, সিএসসি, ডিবিএ
ও সিডিপিএর সহ 7 সংস্থার প্রতিনিধি দল প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে আলোচনার বিষয়ে অবহিত করেন তারা। জানান বিএসসিতে চলমান সংকট নিরসনে কমিশনের পাশে থাকার কথা। বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না। চলমান যে সংস্কার কার্যক্রম তার সফল সম্পাদন এবং সাথে সাথে সরকার কর্তৃক পুঁজিবাজারের যে প্রণোদনা আছে সেটাকে সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজার শীঘ্রই একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এই একটা সংকটময় পরিস্থিতিতে আমরা তার উত্তরণের পথ একটা খুঁজবার জন্য আমরা সেটা কমিশনে এসেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান, আমাদের যোগ্য চেয়ারম্যান আমাদের সাথে এসেছেন এই বক্তব্যটি বিনিয়োগকারীদের কাছে পৌঁছানোর জন্য যে আমরা বাজারের সাথে আছি। এই বাজার আমাদের, আমরা ছিলাম, আছি এবং সামনেও থাকবো। বাজারে যেই সংকটটি এখন তৈরি হয়েছে এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল এবং এই ধরনের কোনো পরিস্থিতির জন্য আমরা পরিচিত ছিলাম না। পরে বিএসসি চেয়ারম্যান সাংবাদিকদের সাথে কথা বলেন। প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। সমস্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডাররা ওনারা এসেছিলেন আমাদের সাথে দেখা করতে এবং আমাদের সাথে সহমর্মিতা এবং সংহতি জানাতে। ওনারা আমাদেরকে সমস্ত সহযোগিতা এবং সব ধরনের সাপোর্ট দিয়ে যাবেন সেই কথা বলেছেন। আর এটার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা কর্মচারী আছে ওনারাও কাজে ফেরত আসছেন এবং আমরা সবসময় গতদিনও আপনাদেরকে বলেছি সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রবিবারও বিএসসি কার্যালয়ে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করেন। গোলাম মনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। পুরান ঢাকার সমকালীন ঐতিহ্যবাহী ইফতার বড় বাপের পোলায় খায় প্রচারণা আর গাল ভরা নামে খ্যাতির তুঙ্গে পৌঁছেছে এটি। অথচ এই খাবারের সঙ্গে পুরান ঢাকার ইতিহাসের নেই কোনো যোগসাজশ। স্থানীয়রা বলছেন আগের মতো স্বাদ নেই এই খাবারটিতে। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। तारे अबर घी का और बारे मसाला जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। ये है शेख चूरा का भरता, एटार नाम बड़ बापेर पोलाय खाय। ইতিহাস, ঐতিহ্য আর খানদানি ইফতারের জন্য পুরান ঢাকা বরাবরই জনপ্রিয়। মুঘল আমলের ঐতিহ্যের ছাপ ও ছোঁয়ার এইসব ইফতারের কার্যক্রম ঢাকার সব এলাকায় ছড়িয়ে পড়লেও এখনো তুমুল জনপ্রিয়তা ধরে রেখেছে পুরান ঢাকাতেই। বড় বাপের বড় পোলায় খায়, ঠোঙ্গা বইরা লিয়া যায়। সে ৭৮ বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলায় খায়। 12 পদের খাবার আইটেমের সঙ্গে 12 ধরনের মশলা মিশিয়ে তৈরি হয় সবচেয়ে জনপ্রিয় ইফতার বড় বাপের পোলায় খায়। এর জনপ্রিয়তা এতটাই বেশি যে এই আইটেমটির জন্য রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা ছুটে যান চকবাজারে। অথচ পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে এই খাবারটির নেই কোনো সখ্যতা। সময়ের পরিবর্তে স্বাদেও এসেছে ভিন্নতা। এখন যদি আপনি মিনিমাইজ করেন এটার টেস্ট বলতে ফলাফল শূন্য, নো টেস্ট, জাস্ট নামে চলতেছে। একদম অনেস্টলি স্পিকিং, যারা স্থানীয় থাকে বা আমরা যারা স্থানীয় আছি আমরা সাধারণত এটা কখনো কিনি নেই বা কেনার আগ্রহ প্রকাশ করি নাই। বড় বাপের পোলা নিয়ে টাটকা নিয়ে সুন্দর নর্মালে রাখতে হবে, একখানে রাখলে জিনিস গান্ধ হয়ে যাবে এটা। তবে কারো কারো মতে এই খাবারের সূচনা কিংবা পেছনের ইতিহাস যেমনই হোক না কেন পুরান ঢাকার মানুষের সঙ্গে মিশে রয়েছে এই খাবারটি। এখান থেকে কিনে না নিয়ে যাই তাহলে পরিবারের সদস্যদের মনে হয় না যে আজকে ইফতারি করা হয়েছে। ট্রাই করে দেখতে পারেন, এটা খাইতে পারেন, এটা সমস্যা নাই এটা। আর আমরা প্রত্যেক বছর প্রত্যেক দিন আমাদের এটা লাগবেই। এখন ওই এক দোকানের সেল দেখে আরো অনেকে উৎসাহিত হচ্ছে। আপনি লালবাগের কর্নারে গেলে পাবেন এটা আছে, এই খাওয়া আছে। হাজারীবাগ আপনি ওখানেও পাবেন। বাংলায় একটা প্রবাদ আছে, প্রচারেই প্রসার, যার বড় উদাহরণ বড় বাপের পোলাই খায় খাবারটি। গাল ভরা নাম আর প্রচারণায় খ্যাতির তুঙ্গে এই খাবার আইটেমটি। অথচ স্বাদ ও দামে এসেছে ভিন্নতা। স্থানীয়রা বলছেন যথাযথ মান ধরে রাখতে না পারলে অচিরেই জনপ্রিয়তা হারাবে খাবারটির। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। এদিকে ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া সহ 9 জনের বিরুদ্ধে 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান জানান, শেখ হাসিনা ও ভারত বিরোধী মনোভাব নিয়ে লেখা প্রকাশ করায় 2017 সালের 4 ডিসেম্বর অস্ত্রের মুখে গুম করা হয় তাকে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেন তিনি। মারুফ জামান আয়না ঘরে বন্দী ছিলেন 16 মাস।
আয়নাঘরে নির্মম নির্যাতনের শিকার হন বলে অভিযোগ তার। এদিকে জুলাই অভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে ঢাকার উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 9 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ ও এসি জাভেদ ইকবালকে 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে রামপুরায় গণহত্যার ঘটনায় 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রমজান মাসের সন্ধ্যা নামার আগে কর্মজীবী মানুষেরা ঘরে ফেরেন প্রিয়জনদের সঙ্গে ইফতার করবেন বলে, কিন্তু জীবিকার তাগিদে কিছু মানুষকে ইফতার করতে হয় চলতি পথেই। রাজধানীর কারওয়ান বাজারের ক্রেতা বিক্রেতাদের ইফতারের গল্প থাকছে হাসনাত জুবায়েরের প্রতিবেদনে। রমজানে সন্ধ্যা নামার আগে ঘরমুখো মানুষের ছুটে চলা শুধুমাত্র একটি উদ্দেশ্যে, আর তা হলো ঘরে ফিরে পরিবারের সঙ্গে ইফতার করা। এরপরও জীবিকার তাগিদে কিছু মানুষ চাইলেও ঘরে বসে পরিবারের সঙ্গে ইফতার করতে পারেন না। চলতি পথে ভাঙতে হয় রোজা। এখানে আমরা তো এখানে থাকি, এখানে আমাদের ইফতার করে আমরা চাইতে বাজার চলে যাই। কারণ বাজার দোকান আমরা ভাই ব্যস্ত লই এক জায়গায় মিলেমিশে ইফতারি করি। আমরা ইলেকট্রিকের দোকানের ভিতরে সব ধরনের বাসা থেকে নিয়ে এসে এখানে ইফতার আয়োজন করি। বাজার করতে করতে ইফতারের টাইম হয়েছে, বাইরে ইফতার করছি, অনেকবারই হয়েছে। কেনাকাটা করতে করতে লেট হয়ে যাবে, রাস্তা করতে হবে। রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ান বাজারে গড়ে উঠেছে বহুমাত্রিক ব্যবসায়ী কার্যক্রম। ঢাকার সবচেয়ে বড় পাইকারি বাজার হিসেবে পরিচিত এই এলাকা। পাশাপাশি সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানের বহুতল ভবনও রয়েছে এখানে। এসব কারণে দিনরাত কারওয়ান বাজার এলাকায় অসংখ্য মানুষের ভিড় লেগেই থাকে। আর তাই এখানকার কর্মজীবী মানুষের ইফতার করতে হয় রাস্তা কিংবা দোকানেই। ইফতারি করি, এখানে জব করি, তো চাকরি করি, এই জায়গায় সবাই একসাথে ইফতারি করি, এর জন্য সবাই একসাথে বসে ইফতারি করি। রাস্তায় এখন আজান দিয়ে দিলে অবশ্যই যে জায়গায় থাকে সেই জায়গায় আমাদের ইফতারি শেষ করতে হবে। তো এটা অবশ্যই একটুখানি মন মতো হয় না, কিন্তু করতে হবে, আর কি করার। কয়েকজনের একসাথে নিয়ে ইফতার করা অনেক স্বভাবের কাজ এবং একত্রে করতে পারলে অনেক ভালো। জীবিকার তাগিদে কারওয়ান বাজারের অনেক ব্যবসায়ী ঘর ছাড়েন ভোরবেলায়, আর ঘরে ফিরতে ফিরতে হয়ে যায় মধ্যরাত। তাই প্রিয়জনদের ছাড়া ইফতারের কষ্ট থেকে যায় মনের কোণে। পরিবার থেকে দূরে থাকার কষ্ট ভুলে এখানকার ব্যবসায়ীরা ছোলামুড়ি আর পানি শরবত ভাগাভাগি করে করেন ইফতার। ফ্যামিলির সাথে তো ইফতার করতে মন চায়, কিন্তু আসি সেই শেহরের সময় মাল শেষ করতে করতে কোনোদিন মাগরিবে আজান দেয়, ওদিন মাগরিবে আজানের পরেও শেষ হয়, ইফতারের পরেও আমরা যাই, এশারের আজানের এক দেব পরে চলে যাই, যাই ওখানে তারাবি নামাজ পড়ে আবার সকালে সেহরির সময় চলে আসে। শুধুমাত্র কারওয়ান বাজারে ব্যবসায়ীরা নয়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখানে বাজার করতে আসেন অনেকেই। আর বাজার করতে গিয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা এলে চলতি পথে ইফতার করতে হয় ক্রেতাদেরও। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা। তুলনামূলক সুলভ দামে ডিজাইনার কালেকশনের ঈদ কেনাকাটায় অনেকেই ভিড় করছেন দেশীয় ব্র্যান্ড সারার আউটলেটগুলোতে। বিভিন্ন ডিসকাউন্ট অফারে সারার অনলাইনেও কেনাকাটার সুযোগ থাকছে। সারার কয়েকটি আউটলেট ঘুরে আরো জানাচ্ছেন মোবাশির আহমেদ। ঈদের কেনাকাটা করতে ফ্যাশন হাউসগুলোতে এরই মধ্যে ক্রেতা সমাগম শুরু হয়েছে। ক্রেতাদের পছন্দের চাহিদা মাথায় রেখে এক্সক্লুসিভ নানা পোশাকের সম্ভার নিয়ে এসেছে জনপ্রিয় ফ্যাশন হাউস সারা। ক্রেতাদের ক্রয় ক্ষমতার বিষয়টিকে সবসময়ই প্রাধান্য দেয় সারা। ঈদ কালেকশনে এবারও তার ব্যতিক্রম হয়নি। ডিজাইন ও প্যাটার্নের বৈচিত্র্যের দিকটি বিবেচনা করে মূল্য নির্ধারণ করা হয়েছে। সারা বরাবরই হচ্ছে গিয়ে সব ধরনের ক্রেতা সাধারণ কথা মাথায় রেখে প্রাইস লিস্টটা করে, এবারও তার ব্যতিক্রম নয়। আসলে আমাদের কিছু সিলেক্টেড ব্যাংকারে হচ্ছে 10% ডিসকাউন্ট পাবে। এছাড়া আমাদের বিকাশ একটা ক্যাম্পেইন চলছে 20% ক্যাশব্যাক, সেটাও নিয়ে কাস্টমাররা গ্যাপ করতে পারবে। সারা থেকে 4000 টাকার সর্বনিম্ন কেনাকাটায় একটি করে কুপন পাবে। আর কুপন জিতলে কাস্টমার আমাদের থেকে রয়্যাল এনফিল্ড একটা বাইক আছে এটা পাবে। এরপরে ঢাকা টু কুয়ালালামপুর এয়ার টিকিট আছে, কাপড় টিকিট, সিঙ্গেল টিকিট না, কাপড় টিকিট আমাদের। ছেলে শিশুদের জন্য রয়েছে সিঙ্গেল শার্ট ও শার্ট প্যান্টের সেট। বড়দের জন্য থাকছে পাঞ্জাবি পাজামা ও পোলো শার্টের বিশেষ কালেকশন। মেয়ে শিশুদের জন্য টি শার্ট, পার্টি ফ্রক, টু পিস, লেহেঙ্গা। বড়দের জন্য শাড়ি, 3 পিস। সারার এবারের বিশেষ ঈদ আয়োজনের মধ্যে থাকছে পরিবারের সবার জন্য একই ডিজাইনের পোশাক। একই আউটলেটে সবার পোশাক কেনার এই সুযোগ কাজে লাগাচ্ছেন অনেকেই। আমার ভাইয়ের জন্য এবং ভাইস্তা আছে, ওর জন্য কেনাকাটা করতে পেরেছি। এখানে নানান ধরনের ভ্যারিয়েশন আছে, সো ওই জন্য চুজ করা। আর এখানে উইন্টার কালেকশন আমি আগে ইউজ করেছি, ওগুলো অনেক ভালো, এই জন্যই এবছর সারাকে চুজ করা আমার। লাস্টের দিকে অনেক ভিড় হয়ে যায়, দ্যাটস ওয়াই আগে করা, যাতে ভিড় ভাড়ের ভিতরে
গ্যাঞ্জামের কারণে যাতে না পড়তে হয় এই জন্য আগে ভাগে শপিংটা করা হচ্ছে। আমি এর আগেও সারা থেকে শপিং করছি, আমার খুব ভালো লাগে সারাতে শপিং করতে। ইভেন আমি যে ড্রেসটা পরে আছি এটাও সারার। সাধ্যের মধ্যেই, সাধারণ পাবলিক নিতে পারবে এরকম মূল্যেই পাওয়া যায়। বিভিন্ন ডিসকাউন্ট অফারে সারার অনলাইনেও কেনাকাটা করছেন কেউ কেউ। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ধর্ষকের মৃত্যুদণ্ড ও 3 দিনের মধ্যে ট্রাইব্যুনাল গঠনের দাবি শিক্ষার্থীদের। অনলাইন থেকে ছবি ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টের। সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা, শিশুটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ। ধর্ষণের বিচার নিশ্চিতে আইন সংশোধনের আশ্বাস আইন উপদেষ্টার। অর্থনৈতিক কেলেঙ্কারিতে সংশ্লিষ্টতার অভিযোগে সামিট ও নাবিল গ্রুপের প্রায় 150 কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। সাভারে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, দোকান মালিক দিলীপ দাস নিহত। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।